আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের যাওয়া, যাদের সঙ্গে তার দেখা হলো এবং যাদের সঙ্গে তিনি দেখা করলেন না, এবং যেভাবে মাত্র ঘন্টা চারেকের মধ্যে তড়িঘড়ি করে ফিরে এলেন দেশে, সব মিলিয়ে একটা প্রবল ঔৎসুক্য এবং একই সঙ্গে জল্পনার জন্ম দিয়েছে দেশে বিদেশে সর্বত্র। এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে বেগম জিয়ার জানাজায় কেন জয়শঙ্করের মতো উঁচু দরের একজন মন্ত্রী গেলেন? গতকাল 31শে ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠায়। এই দেশগুলোর মধ্যে আছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। অন্যান্য দেশ যেমন চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি তাদের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে প্রতিনিধিত্ব করেছে এই জানাজায়। লক্ষণীয় বিষয় হলো, চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য পার্টনার, যে শুধু তাই নয়, বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক হাতিয়ারের সবচেয়ে বড় বিক্রেতা তারা কিন্তু চীন থেকে কিন্তু কোনো মন্ত্রী পাঠানো হয়নি। ঢাকার চীনা রাষ্ট্রদূত কেবল ছিলেন জানাজায়, এবং একইভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো বিশেষ প্রতিনিধিকে পাঠানো হয়নি। আন্তর্জাতিক রাজনীতিকদের কাছে তাই জয়শঙ্করের যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এইসব আপাতভাবে ছোট ছোট ব্যাপার কিন্তু বুঝিয়ে দেয় কূটনীতি কিভাবে চলছে ও কোন পথে চলছে। চীনের কথায় আসি, কোন দেশে কে ক্ষমতায় আছে বা থাকবে, চীন সেটা নিয়ে কখনো তেমন মাথা ঘামায় না। তেমন কেন বলবো, আদৌ মাথা ঘামায় না। যেই থাকুক ক্ষমতায়, চীন তার সঙ্গেই বাণিজ্য করবে। বাণিজ্যের প্রয়োজন বুঝে যতটুকু দরকার চীন ততটুকু ঘনিষ্ঠতা করবে। এই মুহূর্তে বাংলাদেশে ইউনূসের সরকার, নির্বাচন হবে কিনা আদৌ সে নিয়ে সন্দেহ এখনও আছে। হলেও কে জিতবে সেই নির্বাচনে, বিএনপি না জামাত, আওয়ামী লীগ? বিএনপি নির্বাচনে জিতবে না জামাত জিতবে, আর আওয়ামী লীগ থাকবে কিনা সেই নির্বাচনে কিছুই স্পষ্ট নেই। এই অবস্থায় বিশেষ কারো দিকে ঝুঁকে পড়ে বা বেশি গুরুত্ব দিয়ে চীন ইউনূসের বিরাগ ভাজন হতে চায় না। এই দেখুন না, হাসিনার আমলে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য পার্টনার, কিন্তু হাসিনার পতনের ব্যাপারে, মার্কিনী ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্বাচনের ব্যাপারে একটি কথা কি বলেছে কখনো? না। অথচ বর্তমানের ব্যবসার কথা মাথায় রেখে নিজেদের বিশেষ বিমান পাঠিয়ে ইউনূসকে কয়েক মাস আগে ঢাকা থেকে চীন নিয়ে যাওয়া হয়েছিল। মনে আছে নিশ্চয়ই সে কথা। উল্টো ব্যাপার কিন্তু ভারত বাণিজ্যের বাইরে অন্যরকম মানবিক সম্পর্ক মাথায় রাখে। দলাই লামা এবং কয়েক লক্ষ তিব্বতীকে ভারত আশ্রয় দিয়েছে বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, একান্তই মানবিক কারণে। আজ যে শেখ হাসিনা এবং তার সমর্থকদের একটা অংশ ভারত যে তাদের আশ্রয় দিয়েছে, সেটাও মানবিক কারণে। চীনের কাছে সম্পর্ক হচ্ছে বাণিজ্যের প্রয়োজনে, ভারতের সঙ্গে সম্পর্ক বাণিজ্যের সঙ্গে বন্ধুত্বের। আর এই জন্যই খালেদা জিয়া অসুস্থ হলে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, ডাকলে ভারত তার চিকিৎসার জন্য সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা করতে প্রস্তুত। খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত বিশ্বের প্রথম দেশ যে বেগম জিয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছে। এই বার্তা বাংলাদেশ সরকারের জন্য নয়, বেগম জিয়ার মৃত্যুতে তার পরিবার ও তার দল ও সেই দল বিএনপির অজস্র কর্মী সমর্থকদের জন্য
এই যে শোক বার্তা, তাদের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে। কিন্তু তার সঙ্গেও আরও বড় কথা, বাংলাদেশের যে বর্তমান সরকার, অনির্বাচিত সরকার, এই সরকারের গুরুত্ব ভারত দেয় না। ভারত দেয় গণতান্ত্রিক ব্যবস্থায় যে সরকার আসতে পারে, গণতান্ত্রিক দলের গণতন্ত্রের দিকেই ভারতের, তার জন্যেই ভারত চেষ্টা করে এবং চিন্তা করে। এই যে বেগম জিয়ার জানাজায় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাঠানো হলো, সেটাও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং একটা যথেষ্ট পরিমাণে সেই শ্রদ্ধা জানানো। মনে রাখতে হবে, পাকিস্তান মন্ত্রী পাঠায়নি, পাঠিয়েছে সংসদের স্পিকারকে। যদিও প্রথমে ঠিক ছিল তাদের উপপ্রধানমন্ত্রী আসেননি। যে পদ দলীয় নয়, এই যে স্পিকার এলেন পাকিস্তানের, এই পদটা কিন্তু দলীয় নয়। স্পিকার দল থেকে ওঠে ঠিকই, কিন্তু স্পিকার হন যখন, তখন সেটা নিরপেক্ষ পদ। কেন পাকিস্তান কোনো মন্ত্রীকে পাঠায়নি? তার সম্ভাব্য কারণ, বড় কোনো মন্ত্রী পাঠালে ইউনূস এবং জামাত যাতে বিষয়টিকে বিএনপির প্রতি বেশি নেক নজর দেয়া, এটা মনে না করার সুযোগ পায়, তার জন্যই কোনো মন্ত্রী আসেনি। এই প্রেক্ষিতে ভারতের জয়শঙ্করের আসাটা গুরুত্বপূর্ণ, কারণ ভারত চায় বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় আসুক। তাই জয়শঙ্করের ঢাকা যাওয়া ইউনূসের সঙ্গে সদয় সম্পর্ক রক্ষা করা আদৌ নয়, বিএনপির সঙ্গে সম্পর্ক জোরালো করা। কিন্তু জয়শঙ্করের এই সফর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জিজ্ঞাসা তুলে দিয়েছে বাংলাদেশে। যার মধ্যে একটা প্রশ্ন হলো, জয়শঙ্কর কেন চার্টার্ড বিমান বা সাধারণ বিমানে না এসে সামরিক বাহিনীর বিমানে এলেন? কেন বেসামরিক শাহজালাল বিমানবন্দরে না নেমে তার বিমান ঢাকার সামরিক বিমানবন্দর তেজগাঁওয়ে নামলো? কেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক তো দূরের কথা, দেখাও করলেন না জয়শঙ্কর তার সঙ্গে? এবং জয়শঙ্করের সঙ্গে বিমানে যে সেনাকর্তারা ছিল, তিনি একা যাননি, তার সঙ্গে বিমানে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্তা ছিলেন। তারা কে, কেন গিয়েছিলেন? ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন জানাজায় যোগ দিতে বিমান থেকে নেমে গিয়েছেন, তখন বাংলাদেশ সেনার কোন কোন অফিসাররা দেখা করতে এসেছিলেন ভারতীয় বিমানে অপেক্ষারত সেনাকর্তাদের সঙ্গে? কেন এসেছিলেন? প্রথমে আসি জয়শঙ্করের সামরিক বিমানে আসার প্রসঙ্গে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এবং মেন স্ট্রিম মিডিয়াতেও এই প্রশ্ন অনেকেই তুলেছেন, সামরিক বিমানে এসে ভারত কি সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে রাখলো? একজন ইউটিউবার তো এমন বলেছেন, মিসাইল বাংলাদেশের দিকে তাক করে জয়শঙ্কর এলেন ঢাকায়। কিসের ভিত্তিতে এমন কথা বলছেন তারা, সেটা তারাই জানেন। তবে বাস্তবতা হলো, ভারতের ভিভিআইপিরা যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণত ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানেই যাতায়াত করেন। আর জয়শঙ্কর যে এই প্রথম ভারতীয় বিমান বাহিনীর বিমানে চড়ে বিদেশ যাত্রায়, বিদেশ সফরে এলেন, এমনটা নয়। ইতিপূর্বে ভারতীয় বিমান বাহিনীর বিমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশ সফর করেছেন এবং এমন একাধিক দৃষ্টান্ত রয়েছে। ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে ও প্রোটোকল অনুযায়ী এই সুবিধা ব্যবহার করেছেন। সাম্প্রতিক ঘটনাটা বলি, 2024 সালের 15 অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমান মেঘদূত ব্যবহার করে, মানে বিমান বাহিনীর বিমান ব্যবহার করে পাকিস্তানের ইসলামাবাদে যান। 9 বছর পর কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সেই প্রথম পাকিস্তান সফর। নিরাপত্তার কারণে বাণিজ্যিক ফ্লাইটের বদলে সামরিক বাহিনীর বিশেষ বিমান ব্যবহার করা হয়। এছাড়া ভারতের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ 2018 সালের জুন মাসে ব্রিক্স এবং ইপসা সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যান ভারতীয় বিমান বাহিনীর বিমানে।
2015 সালে, মানে তখনও এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হননি, তিনি তখন ছিলেন পররাষ্ট্র সচিব। কিন্তু পররাষ্ট্র সচিব হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ দূত হিসেবে শ্রীলঙ্কায় গিয়েছিলেন জয়শঙ্কর। তখনও তিনি ভারতীয় বিমান বাহিনীর বিমানেই যাতায়াত করেছিলেন। কি বোঝা গেল? জয়শঙ্করের সামরিক বিমানে চেপে ঢাকা সফরে আসা কোনো যুদ্ধের ইঙ্গিত বা মিসাইল তাক করে রাখা নয়। এস জয়শঙ্করের সাম্প্রতিক ঢাকা সফর এবং পাকিস্তান সফর এই বিশেষ প্রোটোকলের আওতায় পড়ে। তবু প্রশ্ন ওঠে, জয়শঙ্কর 2024 সালে পাকিস্তান গিয়েছিলেন সামরিক বিমানে, কারণ একটা নিরাপত্তার সমস্যা ছিল। বর্তমানে বাংলাদেশেও যে তার নিরাপত্তার সমস্যা পাকিস্তানের চেয়ে বেশি বই কম নয়, সেটা কেউ আশা করি অস্বীকার করবেন না। তাই যদি হয় তাহলে জয়শঙ্করের সামরিক বিমানে যাওয়াটা অস্বাভাবিক কেন হবে? এবার জয়শঙ্করের বিমান কেন বেসামরিক, মানে সামরিক বেসামরিক যে শাহজালাল বিমানবন্দর সেখানে না নেমে সামরিক বিমানবন্দর তেজগাঁওতে নামলো? কেউ কেউ ইতিমধ্যে ভেবে নিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর বিমানে করে নাকি বিশেষ বিধ্বংসী মারণাস্ত্র নিয়ে বাংলাদেশে এসেছিলেন জয়শঙ্কর। তার সঙ্গে ছিলেন কয়েকজন যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ। তারা বাংলাদেশের ভারতপন্থী সেনা অফিসারদের হাতে সেই সব যুদ্ধাস্ত্র নাকি দিয়ে গেছেন। সেজন্যই নাকি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করা। বাংলাদেশের সরকারি তথ্য কি বলছে? বাংলাদেশের সরকারি তথ্য বলছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই অবতরণ করেছেন। তা হলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে যে জয়শঙ্করের বিশেষ বিমানটি 31 ডিসেম্বর সকাল 11:30 নাগাদ তেজগাঁও বিমানবন্দরে এসেই অবতরণ করে। সামরিক বিমান অবতরণের প্রোটোকল অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর বিমানের নামার কথা তেজগাঁওতেই, সেটা শাহজালাল এয়ারপোর্টে নামার কথা নয়। তাহলে শাহজালাল বিমানবন্দরের যে ভিভিআইপি টার্মিনাল এবং তেজগাঁও সামরিক বিমানবন্দরের অবস্থান কাছাকাছি, মাত্র 8-10 মাইলের ফারাক। এই যুক্তির আড়াল দিয়ে সত্যিটাকে অস্বীকার করছে কেন বাংলাদেশ সরকার? জল্পনা তৈরি হয়েছে এই জন্যেই। এই জল্পনার একটি হলো সামরিক অস্ত্রের লেনদেন, সেটা আগেই বলেছি। বিমানে জয়শঙ্করের সঙ্গে বেশ কয়েকজন এসেছিলেন, তাদের কয়েকজন ঢাকায় নামেননি, বিমানের বাইরেই আসেননি, তারা বিমানে বসেছিলেন। এই সময় বাংলাদেশ সেনার বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তা তারা গোপনে গিয়ে দেখা করেছেন তাদের সঙ্গে। এটা নিয়ে কোনো সূত্র থেকে কোনো কিছু বলা হয়নি, না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, না বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। এটা কোনো জল্পনা নয়, একদম বাস্তব। অন্তত 3 ঘন্টা আলোচনা হয়েছে বাংলাদেশ সেনার কর্তাদের সঙ্গে ভারতীয় সেনাকর্তা যারা গিয়েছিলেন জয়শঙ্করের ওই বিমানে। কিসের আলোচনা? কারা ছিলেন দুই পক্ষের সেই আলোচনায়? ভারতের সেনাকর্তাদের কারা ছিলেন সে খবর আছে আমার কাছে, বলবো না, কারণ নাম ফাঁস করব না এই কথা দিয়ে জেনেছি নামগুলো। তবে এটা বলছি, সেখানে অনেক উচ্চস্তরের সেনাকর্তা বেশ কয়েকজন ছিলেন। বাংলাদেশ সেনার দিক থেকে কারা ছিলেন তাদের নাম অবশ্য জানতে পারিনি, তাই মিছিমিছি স্পেকুলেশন করব না। তবে এটা নিশ্চিত যে তারা ছিলেন, তারা গিয়েছিলেন ভারতের বিমানে যারা অপেক্ষারত সেনাকর্তাদের সঙ্গে দেখা করতে। আলোচনা হয়েছিল, দীর্ঘ আলোচনা। শুধু এটুকুই বলছি, এই আলোচনাটা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তিনি জানেন না, তার অজ্ঞাতসারে এই যারা গিয়েছিলেন তারা গিয়েছিলেন। সুতরাং একটা কথা ভেবেই নেওয়া যেতে পারে, যারা ছিলেন এই আলোচনায় তারা ওয়াকারুজ্জামানের পন্থী কিংবা তার সঙ্গে কিংবা পাকিস্তানপন্থী নয়, এটা স্পষ্ট। বাকিটা আপনারা স্পেকুলেশন করতে পারেন, কিছু করতে পারেন। তবে একটা কথা বলছি যে সেটা গোপন আলোচনা হয়েছিল, দীর্ঘ আলোচনা। আপাতত এইটুকুই।
বাংলাদেশের গোয়েন্দা কাহিনীর ইতিহাসে গত কয়েক সপ্তাহ ধরে যা চলছে তাকে যদি এক কথায় প্রকাশ করতে হয় তবে তা হবে গোয়েন্দাগিরি যখন কমেডি শো। গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগরে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করার পর থেকে যে রোমহর্ষক ঘটনার সূত্রপাত, 31 ডিসেম্বরের মধ্যে তা স্রেফ একটি অতি প্রাকৃত থ্রিলারে পরিণত হয়েছে। এই থ্রিলারের চিত্রনাট্যকার হিসেবে একদিকে রয়েছে বাংলাদেশ পুলিশ, যারা দাবি করছিল খুনিরা ভারত সীমান্ত পার হয়ে মেঘালয়ে ধরা পড়েছে, আর অন্যদিকে রয়েছে খোদ প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, যে কিনা ভিডিও বার্তায় দাবি করছে, ভাই আমি তো দুবাইয়ে বিরিয়ানি খাচ্ছি। প্রশ্ন হলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কি কোনো টেলিপোর্টেশন যন্ত্র আছে, অথবা তারা যে গোয়েন্দা তথ্য পায় তা কি ফেসবুকে মিম পেজ থেকে নেওয়া? 30 ও 31 ডিসেম্বর পরপর দুটি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। দাবি করছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। হাদির মৃত্যুর সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এই ঘটনাকে ঘিরে মঞ্চস্থ হচ্ছে নাটক। ভারত নয়, নিজের বর্তমান অবস্থান হিসেবে দাবি করছেন দুবাইকে। বৈধ পথে সেখানে যাওয়ার প্রমাণও তুলে ধরেছেন। ফয়সালের ভিডিওটি এআই জেনারেটেড বলে কেউ কেউ দাবি করলেও তা মিথ্যা প্রমাণ হয়েছে, বরং নিজের দাবি পরিষ্কার করতে আরেকটি ভিডিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ওসমান হাদির সমর্থকরা যখন হত্যার ঘটনা নিয়ে নানা অভিযোগ তুলছেন, সরকার বিরুদ্ধে তুলছেন প্রহসনের অভিযোগ, ঠিক তখন এমন বিস্ফোরক ভিডিও জন্ম দিচ্ছে নতুন রহস্য। ফয়সালের পাল্টা অভিযোগ হাদির সমর্থকদের মধ্যে যেমন ক্ষোভ বাড়াচ্ছে, তেমনি অস্বস্তি বাড়ছে সরকারের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটরসাইকেল চালক আলমগীর শেখকে নিয়ে 2.5 সপ্তাহ ধরে গুঞ্জন নাটকের শেষ নেই। হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই সরকার সমর্থকদের একটি অংশ ফয়সাল ও আলমগীরের ভারতে পালানোর তথ্য ছড়িয়ে দেন। তবে মামলার তদন্তকারীরা মুখে এঁটেছিলেন কুলুপ। শেষ পর্যন্ত শাহবাগে ইনকলাব মঞ্চের চাপের মুখে হঠাৎ করে পুলিশ মেনে নেয় সরকার সমর্থকদের পুরনো দাবি। 28 ডিসেম্বর একটি বড় সড়ো সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ যে চিত্রনাট্য পেশ করলো তা মার্বেল মুভির চেয়ে কম নয়। তারা জানালো ফয়সাল ও আলমগীর কিভাবে কোন রুট দিয়ে ভারতে পালালো, কিভাবে তাদের পুট্টি ও সামি নামে 2 ভারতীয় নাগরিক সাহায্য করলো এবং কিভাবে মেঘালয় পুলিশ তাদের গ্রেফতার করলো। পুলিশের তথ্যের নির্ভুলতা দেখে সাধারণ মানুষ ভেবেছিল হয়তো জেমস বন্ড বা শার্লক হোমস বাংলাদেশের ডিবি অফিসে ইন্টার্নশিপ করছেন। কিন্তু যবনিকাপাত হলো তখন, যখন বিএসএফ এবং মেঘালয় পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানালো এমন কোনো লোক তাদের ওখানে ঢোকেনি, আর কাউকে তারা গ্রেপ্তারও করেনি। বাংলাদেশের পুলিশ যাকে গ্রেপ্তার বলে ঘোষণা দিচ্ছে, প্রতিবেশী দেশ বলছে তারা সেই মানুষের নামই শুনেনি। বিষয়টি এমন, পুলিশ যেন ভার্চুয়াল রিয়ালিটির কোনো গেম খেলছিল, যেখানে তারা ভারতকে একটি লেভেল হিসেবে ব্যবহার করেছে। যখন বাংলাদেশের ডিবি পুলিশ ভারতের কারাগারে খুনিদের খুঁজছে, ঠিক তখনই 30 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন স্বয়ং ফয়সাল করিম মাসুদ। পরদিন আরো একটি ভিডিও প্রচার হয় তার। 4 মিনিট 1 সেকেন্ডের প্রথম ভিডিওতে তাকে দেখা গেল একটি খয়েরি রঙের হুডি পরা অবস্থায়। ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। হাদির সঙ্গে ব্যবসায়িক প্রয়োজনে যোগাযোগ হয়েছিল বলে দাবি করেন। ভারতে পালানোর তথ্য উড়িয়ে দিয়ে বলেন বৈধ পথে তিনি দুবাই এসেছেন। ফয়সালের বিস্ফোরক ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সরকার সমর্থকদের একটি অংশ দাবি করে এটি এআই জেনারেটেড, তবে প্রযুক্তিগত বিশ্লেষণে এর সত্যতা প্রমাণ হয়েছে। দ্য ডিসেন্ট নামের প্রতিষ্ঠান বলছে ভিডিও যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়। ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি মিলে গেছে। ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি দুবাই অবস্থান করছেন, তবে শুধু ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা যায়নি। দ্য ডিসেন্ট বলছে ফয়সাল নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ তথ্য যেমন লোকেশন ডেটা বা পাসপোর্টের সিল উপস্থাপন করেননি। তবে এর একদিন পরে আরেক ভিডিওতে দুবাইয়ের মাল্টিপল ভিসা তুলে ধরেন ফয়সাল। প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে ফয়সাল দাবি করেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না, এমনকি তার নিজের মোটরসাইকেলটির নাম্বার প্লেট পরিবর্তন করে নাটক সাজানোর গুরুতর অভিযোগও তুলেছেন। অভিযোগ করেন তার পরিবারের সদস্যদের হয়রানিমূলক গ্রেপ্তারের পর নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। যে বান্ধবীর তথ্য প্রচার করা হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন। ফয়সাল বলেন গ্রেপ্তার হওয়া ওই তরুণী তার মোটরসাইকেল চালক আলমগীর শেখের বান্ধবী, তাকেও হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সালের দাবি অনুযায়ী তার কাছে দুবাইয়ের 5 বছরের মাল্টিপল এন্ট্রি, তিনি প্রমাণ হিসেবে একটি ভিসার ডিজিটাল কপিও দেখিয়েছেন। এদিকে পুলিশ বলছে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো, পাসপোর্ট বাতিল হলে
তিনি কোন জাদুকরী উপায়ে এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হলেন, নাকি তিনি কোনো ব্যক্তিগত ড্রোন ব্যবহার করে সরাসরি দুবাইয়ের মরুভূমিতে ল্যান্ড করেছেন। ভিডিও বার্তায় ফয়সাল শুধু নিজের অবস্থানই পরিষ্কার করেননি, বরং নিহত ওসমান হাদির সাথে যোগাযোগ কিভাবে ও কেন হয়েছিল সে সম্পর্কেও বক্তব্য তুলে ধরেন। তার দাবি, হাদির সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ পাইয়ে দেওয়ার নাম করে হাদি তার কাছ থেকে 5 লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন। এছাড়া বিভিন্ন প্রোগ্রাম আয়োজনে নেন আর্থিক সহায়তা। ফয়সাল করিম মাসুদ দাবি করেছেন তিনি ব্যাটল অফ 71 নামে আরেকটি গেম বানিয়েছিলেন। 2016 সালের 27 নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত বাংলাদেশের প্রথম কম্পিউটার গেম ব্যাটল অফ 71 উদ্বোধন হয়। দেশীয় পটভূমিতে এই গেমটি তৈরি করে সফটওয়্যার ও গেমস নির্মাতা প্রতিষ্ঠান YCU টেকনোলজি লিমিটেড। এই প্রতিষ্ঠানের মালিক ফয়সাল করিম মাসুদ। দর্শক, পুরো ঘটনায় সবচেয়ে কৌতুককর দিক হলো বাংলাদেশের পুলিশের অবস্থান পরিবর্তন। প্রথমে তারা কিছু জানে না বলে দাবি করলো। নির্বাচনী প্রচার থাকার সময় 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর সরকার সমর্থকরা দাবি করে বসেন গুলি চালিয়েছেন ফয়সাল করিম মাসুদ, আর মোটর বাইকের চালক ছিলেন আলমগীর হোসেন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান। সীমান্ত পার হওয়ার আগের প্রতিটি রুট, সুনির্দিষ্ট সময়, এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে। কিন্তু পুলিশের পক্ষ থেকে অবশ্য এর সত্যতা নিশ্চিত করা হয়নি। এমনকি খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ফয়সাল করিম মাসুদের কোনো অবস্থান তাদের জানা নেই। কিন্তু শাহবাগে যখন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন বাড়তে থাকে, তখন পুলিশ ও সরকার 180 ডিগ্রি ঘুরে যায়। তারা ইন্ডিয়াতে আসামি খুঁজে পায়। শাহবাগের 27 ডিসেম্বর উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান দাবি করেন হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা বলা হয়েছে। আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে ভারত। ভারতের পুলিশের পক্ষ থেকে এমন তথ্যের সত্যতা নাকচ করে দেওয়ার পর আসামি এখন দুবাই থেকে ভিডিও দিচ্ছে। তবে বাংলাদেশের পুলিশ বলছে তাদের কাছে আসামি দুবাই থাকার কোনো তথ্য নেই। ডেপুটি কমিশনার তালিবুর রহমান নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন ফয়সাল গত 6 বছরে মাত্র একবার সিঙ্গাপুরে গিয়েছিল। অর্থাৎ পুলিশের ডাটাবেজ অনুযায়ী আসামি দুবাই যায়নি, কিন্তু আসামি তো ভিডিও দিচ্ছে। তাহলে কি সেই ভিডিওটি কোনো প্যারাল ইউনিভার্স বা সামান্তরাল মহাবিশ্ব থেকে রেকর্ড করা, নাকি খুনি বাংলাদেশে কোনো সেফ হাউসে বসে দুবাইয়ের ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও বানাচ্ছে? দর্শক, পুরো বিষয়টি এখন শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি রাজনৈতিক গেম শোতে পরিণত হয়েছে। সরকার সমর্থকরা দাবি করছে এটি ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন দিল্লি থেকে সব পরিকল্পনা হচ্ছে। আবার অভিযুক্ত ফয়সাল বলছেন তাকে ফাঁসানো হয়েছে এবং এর পেছনে জামাত ইসলামের হাত থাকতে পারে। এসব নাটক আর গুজব ছড়ানোর মধ্যেই ভিডিও বার্তা নিয়ে হাজির হলেন ফয়সাল। তার উল্টো অভিযোগ, প্রকৃত খুনিদের রক্ষার জন্য তাকে পরিবার সহ ফাঁসানো হয়েছে। দুবাইয়ের ভিসা তুলে ধরে বলেছেন ঘটনার পর বৈধ পথেই তিনি বাংলাদেশ ছাড়েন। তার নামে ইস্যু করার চেকগুলো নিজের ব্যবসায়িক অংশীদারদের বলেও দাবি করেন। ফয়সাল বলেছেন অনেক আগে থেকে তিনি সফটওয়্যার বিজনেস করছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যবসায়িক মন্দা কাটাতেই সাহায্য চান হাদির, আর ডোনেশনের বিনিময়ে মন্ত্রণালয়ের কাজ পাওয়ার প্রতিশ্রুতিও পান। ঘটনার দিনেও তিনি গিয়েছিলেন ব্যবসায়িক স্বার্থে। এরপর তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দর্শক, ফয়সালের দাবি সত্যি হলে তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন। প্রশ্ন হলো হাদি হত্যার পরপরে তাকে নিয়ে তোলপাড়ের মধ্যে বৈধ ভিসায় তিনি কিভাবে বাংলাদেশ ছাড়লেন? পুলিশ যদি সত্যি ফয়সালের পাসপোর্ট বাতিল করে থাকে, তবে তিনি কিভাবে বিদেশে গেলেন তা এক বিরাট রহস্য। সরকার সমর্থকদের দাবি অনুযায়ী তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে থাকলে সেখান থেকে দুবাই যাওয়া এক কথায় অসম্ভব, কারণ সেক্ষেত্রে ভারতীয় ইমিগ্রেশনের ছাড়পত্রের প্রয়োজন হতো। এমন একটি স্পর্শকাতর ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ তাকে দুবাইয়ে যেতে সাহায্য করলে সেটা হবে নিজেদের পায়ে কুড়াল মারার মতো ঘটনা। তাহলে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে কি করে দুবাই গেলেন ফয়সাল? কেউ কেউ মনে করছেন ফয়সাল হয়তো দেশে থেকে এই বার্তা দিচ্ছে। সেক্ষেত্রে ওঠে বড় ধরনের প্রশ্ন। সরকার যেভাবে তাকে হন্য হয়ে খোঁজার দাবি করছে, তার মধ্যে কোনো ব্যক্তির কি দেশে এতদিন পালিয়ে থাকা সম্ভব? আর যদি পালিয়ে থাকবেন তাহলে প্রকাশ শেষে কেন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন? আর যদি তিনি দেশেই থাকেন তবে পুলিশের নাকের ডগায় বসে তিনি কিভাবে ভিডিও আপলোড করছেন তা আরো বড় রহস্য। ঘটনার পর থেকে বহু অস্পষ্টতা, সরকার সমর্থকদের অতি উৎসাহী গোয়েন্দা তৎপরতা এবং শাহবাগের নতুন করে উত্তেজনার সংক্রমণের মাঝে ফয়সালের ভিডিও যোগ করেছে সত্যিকারের ড্রামা। এই ভিডিও নিয়ে দুদিনেও নিশ্চুপ আইন শৃঙ্খলা বাহিনী, সরকার সমর্থকরা দিচ্ছেন শীতনিদ্রা। শেষ পর্যন্ত কি এই খুনের রহস্য উন্মোচিত হবে, নাকি এটি ভারত বনাম দুবাই
টক্সিন গেমের আড়ালে চাপা পড়ে যাবে। সময় হয়তো বলবে, কিন্তু আপাতত এই বিভ্রান্তকর পরিস্থিতি দেখে আমাদের একটাই গান মনে পড়ে, কোথায় পাবো তারে যে আসামি ভিডিও দেয় ওপারে। এখন এ পর্যন্ত সবাই